এবং বিয়ের যে কাবিন এবং 300 টাকার স্ট্যাম্পে সিগনেচার করতেছি, আমি ওই উকিলের ওর মারে বিয়ে করতে যাইনি, আমি তো বর্ষা চৌধুরীকে বিয়ে করতে গেছি এবং ওখানে 300 টাকার স্ট্যাম্পে সিগনেচার করতেছি। আমি ওর বাবার জমি কিন্তু লিখে নিয়ে যাচ্ছি, আমি কিন্তু বর্ষা চৌধুরীকে বিয়ে করতে গেছি এবং ওই টাইমটা ওখানে ছিল আমার সাথে বিয়ে হয়েছে। কাজী কিন্তু স্বীকার করছে এবং কাজীকে গণমাধ্যম কর্মী দিয়ে আমরা বিভিন্নভাবে সাজাইছি যে আপনি কি মিথ্যা বলতেছেন, বিয়ে কি করাইছেন। উনি বলছে যে যেটাকে হিল্লা বিয়ে বলে, আমারও বলছে মোনাজাত করার জন্য, আমি মোনাজাত করে দিছি। এটা কিন্তু করে, এটা চিটারি বাটপারি করেছে উকিল, এবং উকিল যেটা চিটারি বাটপারি করে ওটা করে 1000 টাকা ধরায় দেয়, তাই না? কিন্তু ওটাখানে যে কাবিন করতে হবে, আমি তো কখনো কোর্ট ম্যারেজ করিনি, ওখানে করার পরে যে আবার কোর্ট ম্যারেজ করতে হবে, করতে হবে, এটা যদি আমি জানতাম তাহলে তো আমি বর্ষা চৌধুরীর তলানির রস পর্যন্ত বের করে ফেলতাম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের লাইন টিভি স্টুডিওতে এমন একজন ব্যক্তি হাজির হয়েছে যাকে আমাদের বাংলাদেশের কম বেশি সবাই চিনে এবং আমরা জানি গত কয়েক বছর যাবৎ বিশেষ করে যাকে নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং সমালোচনা হচ্ছে, সেই একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী। এবং বর্ষা চৌধুরী যে সর্বশেষ যে হাজবেন্ড ছিল আমাদের আকাশ নিবি সাহেব, আমরা তাকে আজকে স্টুডিওতে হাজির করতে পেরেছি এবং আজকে আমরা মূলত আকাশ নিবি সাহেবের কাছ থেকে জানবো যে ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী ওনার নামে একটা মামলা দায়ের করেছিল, তো সেই মামলায় উনি জেলও খেটেছিল। আজকে আমরা জানবো তার জেল জীবনের কাহিনী। তো কেমন আছেন আকাশ ভাই? ভালো আছি। সেটা হচ্ছে যে একটা মিথ্যা মামলায় জেল খাটলাম 4 দিন, এটা হচ্ছে দেশবাসীও জানে। তো সেটা হচ্ছে যে অনেকে আমাকে বলে যে কেন গেলেন, কেন। দেখেন, এই মহিলা আসলে শুরুটাই ছিল হচ্ছে একটা মিথ্যা দিয়ে। উনি হচ্ছে 2003 সালে নিজেকে অ্যাসিড ভিকটিম বলে নিজেকে দাবি করতো এবং হচ্ছে বলতো যে একটা বুড়ো তাকে বিয়ে করতে চাইছিল, সে আসলে রাজি হয়নি বিধায় তাকে হচ্ছে যে জোরপূর্বক অ্যাসিড নিক্ষেপ করে এবং তাকে হচ্ছে যে গলা ঝলসিয়ে দেয়। এই বিষয়টা আসলে আমার কাছে মনে হয়েছিল যে মিথ্যা। কিভাবে মিথ্যা হলো? ও হচ্ছে যে আমাকে যখন রাসেল মিয়ার সাথে তুমুল ঝগড়া বিবাদ এবং রাসেল মিয়াকে মিথ্যা মামলা 17 দিন জেল কাটাইলো, আমার কাছে তখনই খটকা লাগছে যে এখানে হয়তো বা কোনো কারণ থাকতে পারে। আমার কাছে মনে হলো যে এটাকে খুঁজে বের করা দরকার, যেহেতু আমি এখন গণমাধ্যম কর্মী, সেখান থেকে আমার কাছে মনে হলো যে এটা খুঁজে বের করা দরকার। 2003 সালে সে মিথ্যা ভাবে যে FM রেডিও, বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন জায়গায় কিন্তু সে মিথ্যা বলছে যে সে অ্যাসিড দগ্ধ 2003 সালে। দেখেন, সেটা বের করলাম। নাম হচ্ছে জলিল। উনি হচ্ছে যে রূপগঞ্জ তারাব পৌরসভার হচ্ছে যে রসুলপুর গ্রামে বাসিন্দা। তার সাথে প্রেম ছিল, সেটা হচ্ছে 2007-08 এরকম দিকে। এই জলিল ছিল হচ্ছে বিবাহিত এবং এই বর্ষা চৌধুরী কি জানেন, সেটা হচ্ছে ওই মানে বিবাহিত পুরুষদের প্রতি ছিল এবং ও মূলত গুলিস্তান হচ্ছে সেক্স ওয়ার্কারের কাজ করতো। সেখান থেকে হয়তোবা জলিল দেখছে টাকা আলা, ওই জায়গার ওর বাবা হচ্ছে জমিদার। এই জলিল ছিল হচ্ছে ধরনের গ্রামের থাকে না কতগুলো, জলিল কিন্তু বিবাহিত ছিল কিন্তু গ্রামের বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারতো বর্ষার যে বাড়ি তার পাশে। তো ওখানে হচ্ছে যে বর্ষা কিন্তু বেড়ে ওঠা যে যাত্রা বাড়ি আপনার হচ্ছে নানার ইয়েতে, কিন্তু ওর মামা হয়তো বা ওইখানে জায়গা কিনে দিছে, ওইখানে আছে। কিন্তু একটা কুটরি ধরেন যে থাকে না গোয়াল ঘর, আমাদের গ্রামে দেখবেন যে ফার্মের মুরগি যেরকম করে থাকে, ওইরকম একটা ছোট্ট বাড়ি, ওই বাড়িতেই থাকতো এবং উনি আসলে সেক্স ওয়ার্কের কাজ করতো গুলিস্তান। এটা কিন্তু আমরা বিভিন্ন অনুসন্ধান থেকেই বের করছি, ওইগুলো তো আমি জানতাম না। ওর সাথে যখন আমার বিয়ে হলো এবং আমাকে বিয়ে করে আমার সাথে যেমন সে প্রতারণা করলো, বাটপারি করলো, যে বলতেছে যে আমি তোকে মানে বিয়ে করছি তার প্রমাণ কোথায়, এবং এই কাগজগুলো সরাই ফেলবো এবং তোকে হচ্ছে একটা ধর্ষণ মামলা দেবো, তুই আমার কোনো কিছু করতে পারবি না। তাই আমি এখন হচ্ছে যে অনুসন্ধানী সাংবাদিক, আমি মানুষের তলানির খবর বের করি, সে আমাকে সে ভয় দেখাচ্ছে। আমি ওকে চ্যালেঞ্জই করলাম যে ঠিক আছে, চল চ্যালেঞ্জ হোক, আমি তোকে রাতেও ঘুমাতে দেবো না, তোকে দিনেও ঘুমাতে দেবো না বলে মনে করেন যে চলে আসলাম। আসার পরে মনে করেন যে সে বিভিন্ন ধরনের করতেছে। তখন হচ্ছে যে আমি ফেসবুকে গড ম্যারিড দেওয়ার পরে বিভিন্ন জায়গা থেকে বলতেছে যে ওর নাম হচ্ছে সোমা আক্তার, দেশের বাড়ি হচ্ছে যে বরিশাল, আর দাদার নাম হচ্ছে হামেদ মোল্লা, ওর বাবা হচ্ছে যে হোসেন মোল্লা, উনি ছিল হচ্ছে প্রফেশনাল গরুর চোর। এবং এর আগেও বর্ষা চৌধুরী যে ওর নাম হচ্ছে সোমা আক্তার, এর আগেও সে একটা বিয়ে করে এবং সেই জায়গায় হচ্ছে যে আরেকটা মানে ছেলেও আছে, ওই শ্বশুর বাড়িতে গিয়ে গরু চোরে গিয়ে ধরা পড়ে। এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেন একটার পর একটা আমরা অনুসন্ধানে আসছি এবং আপনাদের কিন্তু হাতে কলমে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে বর্ষা চৌধুরী এই
বর্ষা চুক্তি এটা এটা আমাদের কোন কথাটা মিথ্যা হচ্ছে? দেখেন 2003 সালে যেটা আমি বললাম, 2003 সালে এসিড ভিক্টিমের কথা বলে মিথ্যা বলে আপনাদের সিম্পিতি গ্রহণ করে। এবং দেখেন 2008 সালে তার খালাতো বোন রুহি, উনি যখন একদম ইচ্ছা মতো ভাইরাল বর্ষা চৌধুরীর যে বিভিন্ন বাটপারি ব্ল্যাকমেইল, তখন কি করলো তার খালাতো বোন 2008 সালের একটা ভিডিও ছাড়লো, সেখানে ঘরে রাম গানে হচ্ছে নাচতেছে। তাহলে 2003 সাল থেকে দেখেন যে 2008 সাল 5 বছর, তার মানে ওর একটা মিথ্যা নাটক হলো। এবং নিজেকে সে জমিদার বলছে, পুরান ঢাকা কুট্টি বলতেছে, কিন্তু সে হচ্ছে যে একটা মাতারি, বরিশালে মাতারি। এবং সে হচ্ছে যে এবং এটা কিন্তু শেপুদা বের করলো যে তাকে তো চিনি, সে হচ্ছে যে বরিশালে মাতারি, এই টাইপের আর কি। মাতারি মানে আসলে কি আমি জানি না, তবে আমি তাকে সাপড়ি বলি। সাপড়ি মানে হচ্ছে যে টোকায় আর কি, রাস্তার মহিলা। তো সেখানে মনে করেন যে ইয়ে করলো, আমার সাথে বিয়ে হলো। যখন আমার সাথে পেরে উঠতে পারতেছে না, সে কি করলো বিভিন্ন মানুষের, ওর পিছনে তো আরো অনেক থাকে, ধরেন যে পুলিশের এবং বিভিন্ন থাকে না যে লাং, যেটাকে আমরা হচ্ছে উত্তর অঞ্চলে ভাষায় বলা হয় লাং ভাতার, তাদেরকে ধরে হাত পা ধরে আমাকে সে ফাঁসানোর চেষ্টা করলো। এবং কি করলো, সে নিজের গা নিজে কাটলো, পিঠ কাটলো, কেটে হাতিঝিল থানায় একটা মামলা দিল। সে কি করতেছে, পারতেছে না, মানে আমাকে কোনোভাবে জেলে দেওয়া যায় কিনা, জেলে দিলে সে হচ্ছে কি সে আমার ফেসবুক আইডি পেজ এগুলো নষ্ট করবে এবং তিনি আসলে তার মতো করে মামলা করবে, আমাকে আসলে আটকাবে। আমি একটা কথা বলি যে আপনার একটা সিনেমা দেখছেন হয়তো বা, সত্যের মৃত্যু নেই। আপনার সিনেমাটা আজও দেখবেন, ইউটিউবে আছে, সত্যের কখনোই মৃত্যু নেই। আমার একটা বিশ্বাস কি জানেন, এখানে প্রাইম মিনিস্টার আসুক, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আমার আই ডোন্ট কেয়ার, কারণ হচ্ছে আমি সত্য, এবং সত্য প্রমাণ করার জন্য আমি জানি কি কি করতে হবে। এবং সত্য বের করতে আমি তো নিজে একজন অনুসন্ধানের সাংবাদিক, এখানে এই নিজের জিনিস বের করতে পারবো না, আমি তো নিজের চোখে দেখি এবং রাজ সাক্ষী আমি, ও আমার সাথে কি প্রতারণা করছে, বাটপাড়ি করছে, এটা তো আমি জানি। সেখান থেকে মনে করেন যে আমাকে ইয়ে করলো এবং পুলিশ নিয়ে আসলো বাসায়। আমাকে আগে বলা হয়েছে যে তোমার বাড়িতে পুলিশ যাচ্ছে, যেহেতু আমাদের কাজই পুলিশের সাথে, আমরা কোন থানার ওসিরে না চিনি, কোন থানার এসআইরে না চিনি, কোন জায়গার ডিসিরে না চিনি, আমাদের সাথে প্রতিনিয়ত কাজ হয় এবং আমরা অনেক কিছু বের করি তাদের মাধ্যমে। সে থানা থেকে আমাকে বললো যে তোমার বাসাতে পুলিশ আছে, তুমি সরে থাকো। এবং আমার অফিস ছিল নিকুঞ্জ, বাংলাদেশ টাইমস। পরে আমি সরে থাকলাম এবং আমার বন্ধুর বাসায় থাকলাম। পরে সে পারলো না এবং আমার বোনকে হচ্ছে যে মারধর করলো এবং আমার বাসা থেকে মোবাইল চুরি করে নিয়ে গেলো। এর আগে জুতো চুরি করছে, এগুলো করে মূলত সে একটা মানে এমন একটা ইয়ে করলো। দেখুন আরেকটা বিষয় বলি, সে হচ্ছে যে যখন রাসেল মিয়ার সময় মরে যাচ্ছে, খাবার পাচ্ছে না, ওই সময় কিন্তু আমার বাসাতে ওকে রাখলাম। 2 মাস 5 দিন সে সংসার করলো এবং আমার বাসায় বিয়ে করলো, আমার বাসাতে বাসর করলো, সব করে কিন্তু সে কি করতেছে, লাস্টে পুলিশ নিয়ে এসে আমাকে সে সবুল্লা দিচ্ছে, ঠিক যেমনটা করছে হচ্ছে রাসেল মিয়ার সাথে। এবং দেখেন সে যখন আমি তাকে হেল্প করলাম, ঠিক আছে, বন্ধুত্বের ইয়েতে জায়গা থেকে, এবং আমাকে বিয়ে করলো, আমার সাথে থাকলো, ঠিক আছে, আমার টাকায় বাজার করে খেয়ে, আপনারা যদি দেখেন, আপনি একটা মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকেন, আপনি একটা মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকলে বুঝবেন যে 2 মাস 5 দিন আসলে কত সময়। এবং ওর হচ্ছে একটা গাড়ি আছে ভাঙাচোরা, ধরেন যে ওটা কটকটি আছে না, কটকটি ডিমে না, সর্বোচ্চ যদি ভাঙারি আছে কেজি হিসেবে বেচেন 50,000 টাকা, ঠিক আছে। এবং দেখুন এইগুলো গাড়ি 20-30 হাজার টাকা পাওয়া যায়। আমি আপনাদের একটা কিনে দেখাবো, তাহলে বুঝবেন। পরে কি ওর গাড়ি তো ভালো না, এবং ওই সময় দেখেন যে বিভিন্ন জায়গায় সে হচ্ছে যে কি বলে পোশাক বেচতো, ঠিক আছে, ওই ইয়েতে কি বলে লোক দেখানো, 5,000 টাকা নিত, তারপরে 3,000 টাকা নিত। তো ওই জায়গাতে সে যেতে পারতো না, যেহেতু আমি তার হাজবেন্ড এবং আমার প্রতি তার একটা নৈতিক দায়িত্ব, আমাকে বলতো যে আমাকে ওই জায়গায় পৌঁছে দিই। দেখেন আমার অফিস হচ্ছে নিকুঞ্জ, আমি নিয়ে যাব কখন, আমি অফিসে যাব কখন, এবং দেখা যাচ্ছে যে ও আমাকে কালো জাতি করছে এবং ও যা বলতেছে আমি সেটাই করতেছি, এক ধরনের টোমার মধ্যে, আমি কোনো কিছু করতে পারতেছি না। সেই জায়গা থেকে হেল্প করার পরে ও কি করলো, ও নিজের হাত নিজের পেট কেটে, ঠিক জলিলের মতো, দেখেন ও নিজের গায়ে নিজে কেরাসিন তেল দিয়ে পুরো জলিলকে এসিড মিথ্যা মামলা দিয়ে 5 জনকে জেলে দিল। 5 জনকে জেলে দেওয়ার পরে সে একজন 3 মাস জেল খাটলো, এবং আর কালাম নামে একজন আছে গরিব, ও খাটলো 7 মাস। এবং যখন প্রমাণিত হলো সিআইডি তদন্তে যে ওগুলো আসলে কেরাসিন তেল ছিল, এবং ওর মা ছিল ওর সাথে জড়িত। ওর মা কি করতো, যে এই আলামত গুলো পেঁচিয়ে একটা পলিথিনের মধ্যে একটা কচু খেতে ফেলা দেয়, এবং সিআইডি তদন্তে কিছু যখন
তোলে এবং বিক্রি করে, তখন কিন্তু আসলে ওই ওই কাপড়টা পাওয়া যায় এবং ওই মামলা থেকে তিনি কিন্তু আসলে হয়। সে যে সোমা আক্তার স্বীকার করতো না। তারপর হচ্ছে যে জ্যাকি তার সপ্তম স্বামী হতে পারে। ধরেন যে আমি স্বামীর হিসাবগুলো দিলে আসলে লিস্ট করে রাখা যায় না। প্রথম স্বামী আসলে নেসারউদ্দিন বাহাদুর, ঠিক আছে। দ্বিতীয় স্বামী হচ্ছে যে শফিকুল, তৃতীয় স্বামী হচ্ছে জাভেদ, চতুর্থ স্বামী কৌশিকের পরে আরেকজন আছে, তারপরে আরো 2-3 জন আছে বুড়া, ঠিক আছে। পুরান ঢাকায় থাকতো, লিভ টুগেদার করতো, ঠিক আছে, বিয়ে ছাড়াও থাকতো। তারপরে বিয়ে করলো রুমি রহমান ওখানে বাচ্চা নিল হচ্ছে আপনার যে জ্যাকিকে মেরে ফেললো, রুমি রহমানকে মেরে ফেললো, এবং তাজিন আমাদের অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী তাজিন, তাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে আরো তো আছে, এবং লিভ টুগেদার তো করেই একটা পুলিশ অফিসারের সাথে, এবং সে আমার নিজে বলছে মিরপুরে নিজে বাসায় নিয়ে দেন নাকি তাকে, তার সাথে মানে ইয়ে করে আর কি, শারীরিক সম্পর্ক। সে আমাকে নিজে বলছে তার কাছে হেল্প করতে গেলেই তাকে হচ্ছে যে মিরপুরে বাসায় একবার নিয়ে সাথে যেটা হয় আর কি, এমনও কিন্তু আমাকে বলছে। এবং তারও একটা সেক্স ভিডিও আমাকে দেখাইছে। ও কি করে সেটা বেশি না। যখন আমার সাথে এটা করলো তখন দেখলাম যে এর একটা বিহিত করা দরকার, এবং আমি বিভিন্নভাবে ধরেন যে একটা মেয়ে কান্নাকাটি করে আপনাদের যখন একটা কথা বলবে, তবে আপনারা দেখবেন ওরে হয়তো বা ইয়ে লাগবে। আমি তো একটা পুরুষ, আমি কাঁদবো কেন? আমার বিচার হচ্ছে আমি এই বিচার চাই, আমার এই বিচার করতে হবে। আমার পাওয়ার হচ্ছে আমি সত্য কথা বলি, এবং এটা সত্য, এটা আমি বের করবো, এবং দিন শেষে সত্য প্রমাণ পাবেনি। একটা মেয়ে কাঁদলো, তাতে হচ্ছে সে কি হচ্ছে বারবার হচ্ছে যে মরার নাটক করতেছে, বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে, এবং দেখেন সে 13টা বিয়েই 14 বার হচ্ছে মরার নাটক করছে। মানে এগুলো করলে মানুষের সিম্পিতি নেয়, এবং ওই সময় ভাইরাল হয়ে মূলত এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের কাজ করে। একবার সে গান করে, আপনি দেখবেন ওর গান শুনলে কুত্তা পালাবে, ওর গান এত বাজে মানে আপনি ওর গান শুনে যদি আপনি সহ্য করতে পারেন, আমি আপনাকে 500 টাকা দেবো। ওর ফুল গান আপনি 13 বার শুনবেন, যদি আপনি সহ্য করতে পারেন আমি আপনাকে বললাম না আমি 500 টাকা দেবো, আপনাকে একটা রুমে রাখবো, এবং ওর গান ছেড়ে আমি বক্স ছাড়া আপনাকে দিব। আপনি যদি 13 বার শুনতে পারেন আমি আপনাকে 500 টাকা দেবো। তাহলে বুঝুন কতটা ভয়ঙ্কর গায়। এবং সে বিভিন্ন মানুষের সাথে বাটপারি করে টাকা পয়সা নিয়ে, এবং এগুলো হচ্ছে চিটারি করতে, এই চিটারিগুলো করে আসলে ধরা খেয়ে গেছে টোটালি আমার পাল্লায় পড়ে। কারণ আমি তো ছোটবেলা থেকে এরকম যে অন্যায় যে করে, অন্যায় যে সয়ে, তাকে আসলে কখনোই ক্ষমা করতে হয় না। পরবর্তীতে কি করলাম, সে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে, ইয়ে করতেছে। পরে আমি 2-3 দিন বাসাতে থাকলাম, এবং আমার কাছে মনে হলো যে আমি তো গণমাধ্যম কর্মী এবং চাকরি করি, আমার তো অফিসে যেতে হবে। পরে কি করলাম, আমি হচ্ছে যে পড়ে গেলাম জামিন নেওয়ার জন্য। সেখানে কি করছে, মুন্না খানের থেকে 1 লাখ টাকা নিছে, নিয়ে উকিল এবং হচ্ছে যে মিনিস্ট্রির সাথে যে পিপি থাকে এদের সাথে হাত মিলিয়ে 1 লক্ষ টাকা দিয়ে আমার কি বলে জামিন নামঞ্জুর করলো, করে আমাকে জেলে পাঠায়। দেখেন উনি আসলে এই গল্পটাই জানতে চাচ্ছেন যে জেলের কাহিনী, জেলে কিভাবে আপনার জেল জীবনটার কাহিনী শুধু আমি না, সারা বাংলাদেশের দর্শকই জানতে চাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে এক্সক্লুসিভ, কারণ আমি বলিনি, এবং ল্যান্ড টিভির সাথে আমিও কাজ করছি। আমি চাই যে এক্সক্লুসিভ ল্যান্ড টিভি থেকেই জানুক। এটা আসলে অনেকেই বলছে, প্রতিদিন কিন্তু লাইভ করি 11:30 12টায়। তবে আমি আজকে ল্যান্ড টিভির মাধ্যমে এটা জানুক, এবং সারা জীবন স্মৃতি হয়ে থাকুক। আমি এবং আমার বোন আমাকে যথেষ্ট ভালোবাসে, এবং সে গেছে, আমরা গেলাম যে আসলে জামিন নেবে, এবং আমি তো তাকে মারিনি। একটা জিনিস কি জানেন, আমাদের হচ্ছে যে মামলার একটা নিয়ম আছে, সিডিআর একটা তদন্ত আছে পুলিশের। আপনি ওই সময় কোথায় ছিলেন, কোন লোকেশনে ছিলেন, এটা যদি আপনি বের করেন, এটা আসলে সেটা কিন্তু আপনার বের করে আপনি ওই মহিলা কোথায় ছিল এবং ওই টাইমে আমি কোথায় ছিলাম, হয়ে গেল, বের হলো যে আপনি তাকে আসলে মারছেন কিনা। এবং সিসিটিভি ফুটেজ সে বলছে জমা দিচ্ছে, কিন্তু দেয়নি, সেটা আসলে পাওয়া যায়নি, এটা মিথ্যা মামলা। আরেকটা বিষয় বলে, মামলা মোকদ্দমা নিয়ে ঘুরছি, এবং এই ছাপরি বর্ষা চৌধুরীর মামলাগুলো মানে প্রতিহত করছি, এবং সাইবার ট্রাইব্যুনালে 2টা মামলা করছিল, খারিজ হয়ে গেছে। সেখানে আসলে আপনাদের বলি যে মামলা যদি মিথ্যা হয় এবং হচ্ছে যে সে যদি প্রমাণ না দিতে পারে, 50,000 টাকা জরিমানা এবং 3 মাসের জেল, এবং আপনি মানহানির মামলা উল্টো করতে হবে। এটা হচ্ছে একটা মেসেজ আপনাদের দিয়ে রাখলাম। ও যেহেতু পারবে না, এবং খারিজ হলে মামলা আমিও করব, কারণ হচ্ছে যে এটা তো আমার আর্থিকভাবে 9-10 লাখ টাকা খরচ, এবং 5টা আমার চাকরি চলে গেছে।
এই বিষয়গুলো আমার করা উচিত, এবং আমি খুবই প্রতিবাদী। আমার সাথে অন্যায় হলে আমি কোনোদিন ক্ষমা করিনি এবং আমি ক্ষমা করতে চাই না, এবং এটা হচ্ছে আপনাদের প্রতি ভালোবাসা, এবং আপনারা ভালোবাসেন বিধায় এই জিনিসটা আমি খুব পছন্দ করি। ওই যে পিপি মানে পেশকার যেটা থাকে সাইডে, তো উনি আসলে ইশারা দিল, আমি কিন্তু দেখতেছি। দেখেন আমাদের গণমাধ্যম কর্মী দেখবেন যে সবসময় আমাদের চোখ কিন্তু চারটা থাকে, ঠিক আছে, সামনে দুটো আর পিছনে থাকে আশেপাশে, আমরা খেয়াল রাখি এবং মানুষের চেহারা দেখলে বলতে পারি যে তার ভিতরে কি। এবং উনি ইশারা দিল হচ্ছে যে উকিলকে ইশারা দেওয়ার পরে আমার আসলে তখনই খটকা লাগলো কিছু একটা হতে পারে। এবং আমার বোন গেছে, বোন ভয় পাচ্ছিল যে কি হয়, এবং আমরা তো মারিনি, আমরা যেহেতু মারিনি তাই সেখানে তো ভয় পাওয়ার কিছু নাই। আমরা গেলাম জামিন নেওয়ার জন্য, কিন্তু মুন্না খানের 1 লাখ টাকা দিয়ে যে সে এগুলো করে রাখছে এবং টাকা দিয়ে যে আমার জামিন ক্যান্সেল করবে, আমি মানলাম না, ছুলাম না। এবং দিন শেষে কিন্তু আমি বললাম আমি প্রমাণ করে দিব যে আমি তাকে মারিনি এবং আমি এই বিষয়ে কিছু জানি না। এবং আমি আমার বাসার সিসিটিভি কিন্তু ফুটেজ আছে, আমি ওখানে কোনো কিছু করিনি এবং হচ্ছে আমি বাসায় ছিলাম। আমি বাসায় রাত 10টায় ঢুকছি, পরের দিন 11টায় বেরোচ্ছি। আমার কাছে সিসিটিভির ফুটেজ আমার কাছে সংরক্ষিত আছে, দেখেন। তারপরে কি হলো, আমার সে বিভিন্ন ফুটেজ দেখায় আমার জামিন ক্যান্সেল করলো, আমার ছোট বোনকে 1000 টাকায় জামিন মঞ্জুর করলো, আমাকে ধরেন যে হ্যান্ডকাপ করে রেখে দিল। আরে ভাই আমি মানলাম না, ছুলাম না, সে আমাকে ইয়ে করলো। তাহলে দেখেন বাংলাদেশের আইন আসলে কোথায় কোথায় আছে। দেখেন আমি তাকে কিছুই করলাম না, আমাকে যে টাকা দিয়ে সে আমাকে জেলে পাঠালো, ঠিক আছে। তো আমার কাছে ইয়ে ছিল সেদিন হচ্ছে আমার অফিসে সবাই মিলে লাঞ্চ করার একটা ইয়ে ছিল, মানে গেট টুগেদার। এবং দেখেন সেদিন কিন্তু আমি যেতে পারলাম না। এবং সকালবেলা আমি চাইছিলাম যে ওখান থেকে কোর্টে যাব, 2টার সময় যদি জামিন হয়, জামিন হলে আমি অফিসে যাব, তাহলে চাকরিটা আমার ঠিক থাকলো। তখন কি হলো, আমার ওখান থেকে আমাকে জেলে দিল। এবং ওখানে গারদখানে ধরেন অনেক মানুষ বসে আছি, খুব কষ্ট লাগতেছে। আপনি যদি অন্যায় না করেন, আপনার কাছে একটা কথা বলি, আপনার মানুষের একটা বিবেক বলে কথা আছে এই জায়গা। আপনি কি করতেছেন ও কিন্তু জানে, আপনি সারাদিন কি করছেন ও জানে, এবং ওর সাথে রাতের বেলা আপনার কথা হয়, আপনি কি করলেন, আপনার সাথে কি হলো। এবং দেখেন আমি শারীরিকভাবে ধরেন যে সারাদিন দুপুরের মধ্যে আমাদের কিন্তু মোবাইল যেটাকে বলা হয় মোবাইল জার্নালিস্ট, যেটাকে মোজো জার্নালিস্ট বলে, আমি কিন্তু দেখেন রিপোর্টিং আমি কিন্তু খুব ভালো লিখি। এবং তারপরে চাই কি জানেন, মানুষ দেখুক জানুক, এবং আমি অনুসন্ধানগুলো বের করতে খুব পছন্দ করি এবং মাঠ পর্যায়ে চলে যাই, ঠিক আছে। আমি এক কোমর পানিতে নামতে আমার কোনো সমস্যা না, আমার সূত্র লাগবে, সেটা তো আপনিও জানেন, আমার সাথে কাজ করছেন। আমার কথা হচ্ছে আমি এক কোমর পানিতে নামবো, আমার এটা লাগবে মানে আমি ওটা যাব। পরে ওখান থেকে নিল প্রচন্ড গরম, 35 ডিগ্রি সেলসিয়াস। আপনি জাস্ট গরমের মধ্যে রোদের মধ্যে থাকলে বুঝবেন কি হলো। পরে ওখান থেকে আমার ছোট বোন তো অনেক ইয়ে করতেছে, পরে আমাকে গারদখানা থেকে যেগুলো হচ্ছে যে পিজন ভ্যান করে ইয়েতে নারায়ণগঞ্জ জেলায় নিয়ে কোর্টে নিয়ে গেল। ওখানে দেখেন ওখানে 250 মানুষ, ঠিক আছে, একজন করে গনে সেখানে ঢুকাচ্ছে, ঠিক আছে। আমাকে নিয়ে গেল ধরেন যে 6:30টার দিকে, রমজান মাস। আর একটা জিনিস আপনাদের বলি, আমার কাছে একটা জিনিস খুবই কষ্ট লাগতেছিল যে রমজান মাসে নাকি যে শয়তান নাকি আল্লাহ বন্দি করে রাখে। তাহলে এই বর্ষা চৌধুরী এটা আসলে কোন শয়তান যাকে আল্লাহ বাঁধতে পারলো না? আপনি দেখেন সামনে ঈদ, রমজান মাস, ঠিক আছে। আমার তো একটা, আমি অফিসে যদি মানে কন্টিনিউ করি এবং হচ্ছে যে আমি যদি ওখানে তাদেরকে সার্ভিস ভালো দিই, একটা বোনাসের একটা ব্যাপার আছে। এবং আমি রমজান মাসে আমাকে গেলো 5 রমজান, দেখেন একটা মানে ইয়ে কাহিনীতে আমার লোম ছিঁড়ে গেছে। 5 রমজানের জ্যাকিকে মেরে ফেলছে এবং 5 রমজানে আমাকে জেলে পাঠালো, মানে কি একটা অদ্ভুত একটা বিষয়। কিন্তু আমার কাছে কেন জানেন কষ্টটা হচ্ছে যে আমি কিছু করলাম না, সে ইয়ে করতেছে যে আমাকে অন্যায়ভাবে 5 রমজানেই কিন্তু ইয়ে করলো। এটার আসলে বিচার কিন্তু আপনারাই করবেন এবং আপনারা কিন্তু এটা দেখবেন। দিন শেষে আমরা কিন্তু একটা হিসাব করি। আপনি ধরেন যে বেতন পান না, ধরেন যে 30 দিনের মাস আপনি বেতন পেলেন এবং 10 তারিখে কি আপনি কিন্তু হিসাব করেন যে মাস এই টাকা দিয়ে কি করবেন, এই টাকা বাসা ভাড়া দিবেন, এই টাকা খাবেন, কিন্তু লাস্টে কিন্তু হাত টান পড়ে। আপনি 30 দিনে ভাগ করতে গিয়ে দেখবেন যে মাসের 10 দিন আপনাকে ভর্তা ভাত খেতে হয়, আপনার ওই স্বাধীনতা থাকে না, যেটা আমরা মধ্যবিত্ত। সেই জায়গা থেকে দেখেন রমজান মাসে সে আমাকে
5 রমজানে দেখেন আমাকে জেলে পাঠালো এবং আমি ওই গারদখানা যে নাম হলো, যখন জেলখানার মধ্যে ঢোকে, মানে যারা গেছে তারা বুঝবেন আসলে কতটা কষ্ট, এবং প্রচন্ড গরম, হাতে হাত করা এবং 2 জন করে তারা হচ্ছে গনে গনে দিচ্ছে। এবং ওইখানে দেখেন যে ভিড়ে ভিড়ি, এবং এই চাবি খুলতে ধরেন যে ওখানে আধা ঘন্টা লাইন, তারপর হচ্ছে ওখান থেকে ভিতরে গিয়ে 2 হাঁটুর উপরে বসে থাকতে হয়। আপনি 8 ঘন্টা 2 ঘন্টা, যদি 8 ঘন্টা 2 হাঁটুর উপরে বসে থাকতে পারেন, ঠিক আছে, আপনি সারা জীবন গোলামি করবো আমি। জাস্ট যে ব্যাঙের মতো বসে থাকতে হয়, মানে আপনাকে গুনবে। ওইখানে দেখেন আমি 6টায় ঢুকলাম, 6টা থেকে ধরেন যে 12টা 1টা বাজে আমাকে প্রথমে বসানো হলো, বসে গণা হচ্ছে 4 জন 4 জন 4 জন 4 জন। এই আবার ফির ধরেন ওখানে সবাই কি বলে রমজান মাসে সবাই ইফতারি করতেছে। আমার তো কোনো কিছু না, আমার তো ইফতার করার কথা হচ্ছে অফিসে, আমি কোনো কিছু নিইনি। এবং দেখেন কলা, তারপর হচ্ছে বিস্কিট, যেভাবে হোক ওখানে ইফতার করা হলো। যারা হচ্ছে প্রথম জেলে যায় ওদেরকে হচ্ছে যে মানে থাকে না, আপনি দেখবেন গ্রামে ছাগল যেভাবে গনে ধরে ইয়ে দেয়, পাক দেয়, এবং দেখবেন যে বিমানবন্দরে প্রবাসীদের যখন হচ্ছে ব্যাগ আসে, ব্যাগ ধরে ধরে দেখবেন যে পাক দেয়। ওই রকম করে একটা অবস্থা, ধরেন যে খাবার দাবার তো নাই, অবস্থা খুবই বাজে, শরীরের অবস্থা ভালো না। এবং তারা হচ্ছে যে এই যে মানে প্রবাসীদের ব্যাগ যেগুলো পিক দেয়, এবং ছাগল যেরকম করে গনে ওই রকম করে গন্ধিছে, এবং এতটা খারাপ ব্যবহার, এই গালাচ্ছে ওই গালাচ্ছে ওই গালাচ্ছে। ওখানে যে আমি গণমাধ্যম করবো ওখানে তো বলার তো কোনো কথা নাই। কিন্তু দেখেন আমার কার্ডটা ছিল, সাংবাদিকতার কার্ড যেটা ছিল আমি পকেটে করে নিয়েছি। যতটা মনে করেন সাংবাদিক, দিন শেষে সাংবাদিকদের সবাই ভালোবাসে এবং সবাই সম্মান করে। পরে একটা দেখেন এতদিন 6টা থেকে 12টা পর্যন্ত খালি গণলো, গণার পরে ঠিক রাত 1টায় গেল, যার পর হচ্ছে সবাই ওখানে যাওয়ার পরে একটা হুজুর আছে, হুজুর হচ্ছে যে একটু ইয়ে দিল, হাদিস কোরআন পড়া হলো, এবং তাদের বললো যে জেলখানা হচ্ছে এমন একটা জায়গা, এখানে সবাই সমান, কেউ চুরি করে আসছে, কেউ মেয়েরা কাউকে মেরে আসছে, কেউ বাটপাড়ি করে আসছে, ইয়ে আসছে। আমরা যেহেতু একদিন আসি, ওটাকে বলা হয় যে প্রথম যে ঘরে যায় ওটা আপনি মানে কি জানি একটা জায়গা বলে, ভুলে গেছি, সেই জায়গাতে আসলে আমদানি ওই আমদানিতে নিয়ে হচ্ছে যে সবাইকে দেখেন 250 জন মানুষ, ঘর হচ্ছে যে এদিকে 15 ফিট আর এদিকে হচ্ছে 30 ফিট, এই 30 বাই 15 ফিটের মধ্যে 250 জন মানুষ থাকতে হবে। আপনি বোঝেন যে আমরা যেখানে বিছানায় এক বিছানায় আমি একা ঘুমাই, সেখানে এক বিছানায় 5 জন থাকতে হচ্ছে, এবং দেখেন বালিশ নেই, জুতো মাথার নিচে দিয়ে থাকতে হচ্ছে, এবং কি পরিমাণ মশা আপনি কল্পনা করতে পারবেন না। শুধু আমি একটা কথা বলি যে এখানে একটা ডাক আছে, ওই ডাকটা মনে করেন হাহাকার, যে বিপদে পড়ে সেই বোঝে আসলে জ্বালাটা কি। এই জায়গা থেকে বলতেছি, মানে মানুষের যে আত্মচিৎকার এবং মানুষের একটা অভিশাপ, এই জায়গা থেকে মানুষকে কখনো কষ্ট দিবেন না, কষ্ট দিলে এখান থেকে একটা হাহাকার আছে। এই হাহাকার আপনি বুঝতেছেন, মানে মাথার নিচে জুতো দিলে গন্ধ করতেছে, জুতোর একটা গন্ধ আছে, এবং মাথার নিচে যদি আপনি হচ্ছে যে মানে বোতল দেন, পানিওয়ালা বোতল দেন, আপনি পানিওয়ালা বোতল দিয়ে একটা কি বলে আপনার হচ্ছে শুধু খালি হচ্ছে যে কিচ্ছু নাই, মানে একটা পাকার মধ্যে আপনি একটা বোতল নিয়ে 5 মিনিট থেকে দেখেন কষ্টটা কি। সেখানে আমি থাকছি, আমি ঘুমাতে পারতেছি, এবং কি পরিমাণ মশা আপনার কল্পনা করতে হবে, এবং আশেপাশে যে দুর্গন্ধ, এর মধ্যে মনে করেন যে সবাই মিলে ইয়ে করলো খাইতে হবে, এবং নিজের প্লেট নিজে ধুতে হবে। সেই প্লেট মনে করেন যে মানে জীবনে ধুইছে কিনা আমি জানি না, ওইখানে নিয়ে এসে খিচুড়ি কিচ্ছু নেই, ঠিক আছে, মানে মানে এত নোংরা ইয়ে খাবার, সেটা তো কি করতে হবে, খাইতে হবে। তারপর খাওয়ার পরে কেউ তো খাচ্ছে, কেউ খাচ্ছে না, কেউ কান্নাকাটি করতেছে। আমি আসলে শুধু চিন্তাই করতেছি, আল্লাহ আমি কিছু করলাম না, আমি আসলে আমাকে এই শাস্তি আসলে কেমন দেওয়া হবে। আবার মাঝে মাঝে মনে হচ্ছে যে আসলে জ্যাকিকে ঠিক বুঝিয়ে এভাবে ইয়ে করছে, মিথ্যাভাবে মেরে ফেলছে, এবং রুমি রহমানকে মেরে ফেলছে, তারপরে জলিলকে এভাবে হয়তো ফাঁসাইছে। এই মহিলা দেখেন কত মানুষকে অন্যায় অত্যাচার করছে, সেটা কিন্তু এখন দেখেন তার চেহারার মধ্যে ফুটে ওঠে, তার চেহারা একটা শয়তানের যে রূপ, ওই রূপটাই কিন্তু ধারণ করে। এবং দেখেন 1টা থেকে 6টা পর্যন্ত 3টার সময় তুললো নামাজের সময়, যে যার যারা নামাজ পড়তে পারেন পড়ে 3টার সময় বের করলো, বের করে হচ্ছে যে আপনার হচ্ছে যে কি বলে ছবি তুলবে, নাম ঠিকানা যাচাই করবে, তারপর হচ্ছে যে ফাইলিং করবে। রাত 3টার সময় তুলে, ঠিক আছে, ভোর পর্যন্ত 5টা পর্যন্ত বসে রেখে 3টা থেকে ভোর পর্যন্ত বসে রাখলো,
বসে বড় একটা ঘর আছে ওইখানে নিয়ে গেল, নিয়ে করে ওইখানে 1,00,000 মশা হবে। 1,00,000 মশার মধ্যে, এর মধ্যে কিন্তু ধর বাথরুমে যাওয়া নাই। ওই যে রাসেল মিয়া যে বলছিল যে উনি আসলে 16 দিন বাথরুমে যায়নি, আমি কিন্তু নিজে 3 দিন যাইনি, এত দুর্গন্ধ। এবং মাথার মধ্যে তো নাই, মাথার মধ্যে হচ্ছে টেনশন, কারণ ছোট বোনরা আবার মা ওদিকে আবার বাড়ি থেকে টেনশন করতেছে, কারণ জিনিসটা যেমন জেলে যায়, আবার সাংবাদিকদের মধ্যে একটা আনাগোনা হয়েছে যে জেলে গেছে, ভাই কেন গেছে কি জন্য গেছে এটা তো জানে না। পরে কি করলেন জানেন, 1,00,000 মশা হবে এবং সেই মশা কামড়াচ্ছে। ওখানে আবার হাঁটুর উপরে বসো, 5টা থেকে দুপুর 10টা পর্যন্ত কুত্তার মতো আচরণ করে। আপনারা যারা গেছেন তারা জানেন, এবং যারা জেলে গেছেন তারা তো জানেনই। এবং তারা হচ্ছে কুত্তার মতো আচরণ করে, কুত্তার মতো আচরণ করে লাস্টে আপনাকে আবার ফিঙ্গার নেয় যে আপনার নাম ঠিকানা এবং এনআইডির সাথে মিল আছে কিনা। ওই ফিঙ্গার নেওয়ার পরে তারপরে ওখানে নিয়ে এসে আবার নিয়ে আসে। দেখেন গতকাল 6টায় কিন্তু নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওখানে আবার ইফতারি দিচ্ছে, ইয়ে করতেছে। ওইখান থেকে ধরেন যে 12টা বাজলো, 12টার মধ্যে আপনি হয়তো গোসল করতে পারলেন না পারলেন নাই। তারপরে ওখানে আমার একটা লোক ছিল সাথে, ওইখান থেকে আমরা বাইরে গিয়ে হচ্ছে যে যেমনি পারি গোসলটা করি, কারণ হচ্ছে গোসল তো করতে হবে এবং গরম প্রচুর। আপনি মনে করেন যে 35°C মধ্যে যদি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকেন এবং আপনাকে বিভিন্নভাবে রাত 3টে থেকে 10টা পর্যন্ত এখানে যাও বসে থাকো, ব্যাঙ্গের মতো 2 পার উপরে বসে থাকতে হবে। আপনি বসে দেখেন আপনার কতটা কষ্ট। তারপর ওখান থেকে কি করলো, আবার আসলো 3টার সময়, আবার গণনা হচ্ছে ফাইল, কাকে কোন জায়গায় পাঠাবে। দুপুরে খাওয়া তো কেউ রোজা যারা আছে, আমি তো ওখানে রোজা নাই, আমি দুপুরে তাহলে খাবো কি। ওরা নিয়ম হচ্ছে সবাই মিলে ইফতার করবে। তারপর আমরা আসলে আমি বলছি আমরা তো রোজা নাই, যতটুকু পারি আমরা মুড়ি খেজুর হারিয়ে, ভাতের খিদে কিন্তু আপনি মুড়ি দেওয়া হবে না, কিন্তু তারপরে কি করবেন, খেতে তো হবে। তারপরে ওটাই খাওয়া হলো এবং 1 টুকরো মাছ দিল রাতের বেলার খাবারের জন্য। ভাত কিন্তু না, মাছ। ওই কি পরিমাণ যে গন্ধ ওই মাছে, পাঙ্গাস মাছ, এবং যেমনে পাইছে মানে ধরে খালি বাজে দিছে, এত বাজে। মাছ তো খাওয়াই হলো না, এবং মুড়ি বুট এটাই হচ্ছে সর্বোচ্চ। গতকাল ধরেন যে আমি যে মানে আমাকে যে ইয়ে করা হলো, মানে যে গারদে যে ঢোকানো হলো, আমি কিন্তু না খাওয়া, কারণ কথা তো ছিল আমি অফিসে গিয়ে ইফতার করব এবং ওখানে সবাই মিলে খাবো। আমি 2টা থেকে না খাওয়া, এবং মানে আমার বোন শানু কিন্তু বারবার বলছে যে কিছু খাবি টাবি কিনা, ইয়ে করবি না। তা আমি যেহেতু রমজান মাসে আমি কেমনে খাবো, অনেকে রোজা আছে, খাওয়া তো সম্ভব না। এবং ও ওইখান থেকে বাসায় চলে আসলো। আমি দেখেন আগের দিন 2টার সময় না খাওয়া, এবং পরের দিন গিয়ে দেখেন যে রাতের বেলা খিচুড়ি, ওই খাবার আপনি খেতে পারবেন না, খুবই বাজে খাবার। এবং দেখেন পরের দিন ইয়ে হয়ে গেল, বিকাল হয়ে গেল, এবং সবাই ইয়েতে পাঠাচ্ছে। মানে এমন একটা পরিস্থিতি যে ধরেন আওয়ামী লীগের যে তখন তো আওয়ামী লীগের কি বলে, আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী এই সেই, মানে এমন একটা রুমে দিছে, সেখানে লক করে দেয়। অনেক তো রুম থাকে, ধরেন যে যারা হচ্ছে মেরে ফেলে, তারপর হচ্ছে যে বিভিন্ন বড় বড় সন্ত্রাসী, তারপর হচ্ছে যে বিভিন্ন সাজাপ্রাপ্ত সন্ত্রাসী, যেগুলো মানে দিয়ে রাখে, এটাকে সেল বলে, রাইট? সেল ডিভিশন মানে হচ্ছে এক রুমে 5 জন থাকতে হবে, এবং তারা হচ্ছে যে সন্ধ্যা কি বলে বিকাল 5টায় ঢুকতে হবে, সকালে 11টা পর্যন্ত তারা মাঠ ঘাট আলো বাতাস কিচ্ছু চোখে দেখবে। এটা কিন্তু আমি কারো বলিনি, মনে হচ্ছে যে আমি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী, এবং আমাকে সেলে পাঠানো হলো। এবং মামলায় যেগুলো ধারা দিছে, ঠিক আছে, 5টা ধারা 7টা ধারা দিছে, ভাই আমি তাকে কিছুই করলাম না। আমাকে 7টা ধারা দিয়ে আমাকে দেওয়া হলো ছেলে, আমাকে বিকাল 3টায় হচ্ছে 5টায় ঢুকাচ্ছে, 5টা নাকি 4টা আমি জানি না, 4টার সময় ঢুকাচ্ছে, আমি আলো দেখতেছি না, 4টায় ঢোকানো হচ্ছে, আমাকে বের করা হচ্ছে সকালে 11টায়। আমি তো কিছুই করলাম না। আমি তো ধরেন যে সাধারণ বন্দির সাথে থাকলে হয়তো হাসে গেলে আমি মনে করেন যে ইয়েতে থাকলাম, ধরেন যে হাসে খেলে আলো বাতাস গল্প করলাম। ওমা সেলে ঢুকলাম, 3 জন, কেউ কারোর সাথে কথা বলে না, থাকার জায়গায় নেই, মশার যন্ত্রণা ইয়ে করা যায় না। এবং ওই সেলের মধ্যে ধরেন যে দেখা যাচ্ছে
ওইখানে বাথরুম, আপনি কিভাবে আপনি বাথরুম করবেন? 3 জন মানুষ শুয়ে আছে, আপনি কিভাবে বাথরুম করবেন? কিন্তু তারপরে বাধ্য হয়ে ওরা করতেছে। রাতের বেলাকে গোসল করলাম, গোসল করে তারপরে হচ্ছে যে আপনার সবার সাথে আসলে আলোচনা হলো এবং গল্প হচ্ছে, ঠিক আছে। ওখানে তো আসলে বন্দি জীবন, যতটুকু গল্প করা যায়। দেখেন ওইখানে হচ্ছে যে এমন একটা পরিস্থিতি, কেউ কাউরে চেনে না, কেউ কারো না, ঠিক আছে। এক রুমের মধ্যে, রুমের সাইজ হচ্ছে 10 বাই 8 ফিট, এদিকে না, এদিকে হচ্ছে যে 6 ফিট। আমি তো মানে শুয়েছি, হ্যাঁ, এদিকে হচ্ছে 10, এদিকে 4, একটা রুম। 10 বাই 8 ফিটের মধ্যে হচ্ছে 6 জন মানুষকে ঘুমাতে হয় এবং হচ্ছে যে বিছানা হচ্ছে যে আরেকজনের, আমরা চিনিও না, এবং সেখানে সবাই মিলে থাকতে হবে। এবং বেশি কষ্ট লাগতেছিল যে আমি কেন আসলে ছেলে হচ্ছে যে যারা জঘন্যতম খারাপ মানুষ এবং সন্ত্রাসী, বিভিন্ন বড় মানে সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে রাখা হয়। তো ওইখান থেকে আরও বেশি কষ্ট লাগতেছিল, তো সেখানে থাকা হলো। এবং সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে পরিবারের কথা মনে পড়া, যে আসলে তারা কি করতেছে। এবং 2-3 দিন গেল, যার পরে জামিনের একটা বিষয়, এবং যে একটা মানসিক টেনশন, যে আপনি তো অন্যায় করেননি, আপনি জেলে, এটা যে কত কষ্টের আপনি না হলে বুঝবেন না। এবং আপনি একটা জিনিস বলি, যে আপনার জীবন হচ্ছে এমন একটা ঘটনা ঘটবে, এটা আল্লাহ হচ্ছে পরীক্ষা করে, যে আপনি অন্যায় করেননি, আপনি হচ্ছে যে সেটা শাস্তি পাচ্ছেন, এটা আপনার জীবনেও ঘটবে। আমাদের দেশের যে এমন একটা পরিস্থিতি, এখন হচ্ছে মানুষ নিজের চিন্তা করে, মানুষ বিপদে আছে, মানুষ অসহায়, মানুষের সাথে অন্যায় হচ্ছে, এটা আমরা কখনোই প্রতিবাদ করি না। আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি জোর করে, ধরুন যে একটা নারীদের নির্যাতন মামলা হয়েছে, একটা পুরুষ বিপদে আছে, সে কিছু বলতে পারতেছে না, আমি আকাশ নিবে, আমি নিজ থেকে যাই। এবং আপনারা জানেন যে একটা মহিলা কিডনি দিছে জামাইকে, এবং জামাইয়ের থেকে বাড়ি লেগে নিছে, 3 তলা বাড়ি। ওই লোকটা কান্না করতেছে, চিল্লাচ্ছে, কেউ বিশ্বাস করে না, কিন্তু ওই মহিলাটা কান্না করার পরে তাকে আসলে বিশ্বাস করতেছে। আমি আকাশ নিবিড় ওনার সাথে কথা বলছি, আমি সারা রাত ওনার সাথে গল্প শুনছি, এবং আমি আকাশ নিবিড় ওনাদের সংসার জোড়া লাগিয়ে দিচ্ছি। কেন জানেন? তার মা হচ্ছে একজন কেরানি, মানে পিয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এবং তার বোন অনেক বড় একটা মাফিয়া চক্রের গ্যাং। আমি যখন ওখানে যুক্ত হয়েছি এবং বাধ্য হয়ে, এবং মাই টিভির ক্রাইম রিপোর্টার ইউসুফ ভাই আমাকে অনেকবার ফোন দিছে, কারণ আমি জানি যে আকাশ নিবিড় যেখানে ঢুকছে সেখানে অনেক কিছু হতে পারে। আমি হয়তো কথা বলতে পারি না আপনাদের মতো, এবং আপনাদেরকে বুঝাতে পারি না, কিন্তু আমি যখন আমার সাংবাদিকতার রূপ ধারণ করি তখন আমি কারো চিনি না। এবং বর্ষা চৌধুরী বুঝতেছে আমার জামিন হয়েছে 2-3 দিন পরে, কিন্তু এক কাপড়ে গেছি, এক কাপড়ে বেরোইছি, আমি কাপড় নেই না। আমি হচ্ছে এমন, আমার যত বাধায় আসুক, আমি যদি জেলখানা যাই, আমি এক পোশাকে যাই, এক পোশাকে বেরোই। কারণ কি জানেন, আমি তো অন্যায় করিনি। আপনি তো অন্তত জানেন যে আমি সত্যের পক্ষে কাজ করি, এবং আমি সত্য নিয়ে লড়াই করি, এবং আমার পাওয়ার সম্বন্ধে ওর ধারণা নাই বর্ষা চৌধুরী আমি আসলে কে এবং কোথায় থেকে আসছি। আমার কাছে তো মনে হয় যে আমি এ গ্রহের মানুষ না, আমাকে স্বয়ং আল্লাহ। আমি দেখেন 13 জন স্বামী আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি, এবং যে পারছে তারা মনে করেন যে কি বলে, যে পতিতার মতো তার সাথে ফিজিক্যাল রিলেশন করে, তারা বিয়ে করছে বাল খাবার জন্য, অবশ্যই তাকে ফিজিক্যাল রিলেশন। এবং এই মেয়েটা মিনিমাম তাকে ডিএনএ টেস্ট করলে কয়েক হাজার তার ভিতরে পাওয়া যাবে, এবং সে আমার বউ, আমার সাথে থাকতেছে, সে এক কথা সাফ কথা যেটা, যে সে কন্ডোম ইউজ করতো না, এটা নিয়ে আমার সাথে ঝগড়া। আমার বউয়ের সাথে আমি কেন কন্ডোম ইউজ করবো, এটা নিয়ে কথা। এবং তার সাথে আমার জোর করে ফিজিক্যাল করে আমি 7 দিন আমার গোপন অঙ্গে আমার ঘা হয়ে গেছে। এটা কত দ্বারা পোস্টিউটের পতিতা একটা মেয়ে, এটা না বুঝলে বুঝবে না। এবং আমার পরে সে নাকি আরেকটা বিয়ে করছে, আমার পরেও নাকি সে তার বয়ফ্রেন্ড ইয়ের সাথে টিকটক করে এবং বিভিন্ন পুলিশের সাথে মেলামেশা করতেছে। মানে কতটা খারাপ এবং বাজে মেয়ে হতে পারে। কি হবে জানেন, এই মেয়ের জন্য এইডস, কি বলে যে HIV এইডস, এটা হবে। তাহলে কি হলো, এই মহিলাটা কুফা, এবং তাকে বিয়ে করে আমার পুরো জীবনটা মনে করেন তারা। আমাকে এক বড় ভাই 3 লাখ টাকা দিচ্ছে যে গাড়ি কেনার জন্য, তুই এটাতে গাড়ি কিনবি। এই বাটপার মহিলা আমার সেই টাকাগুলো খেয়ে গেল, এবং আমার এমন একটা কুফাল 5টা চাকরি চলে গেছে। তারপর হচ্ছে যে আমি থাকে না যে আমি ওর কথা মনে হলে আমি সারাদিন
অশান্তিতে থাকি। আমি কি করবো আমি বুঝি না। দেখেন আমি আসলে মানে কি করবো, আমার ভালো লাগে না, আমি ঘুমাই, আমি আসলে পারতেছি না। দেখেন প্রতিদিন লাইভ করে আমাদের যতক্ষণ কথা বলি ততক্ষণ আমার ভিতরে একটা স্পিড থাকে, আমার কাছে ঈদের আনন্দ মনে হয়। যখনই আমি এখান থেকে সরে যাই আমার খুবই খারাপ লাগে। এবং দেখেন প্রতিদিন আমাকে কাজ কিন্তু বলছে ভাই আপনাকে ভেঙে পড়া যাবে না। 8টা মাস কিভাবে আছি আপনার জীবনে যদি না ঘটতে তাহলে হবে না। এবং প্রতিনিয়ত আমাকে বলতে হচ্ছে। এবং গতকালকে আমার এক বান্ধবীর সাথে কথা হচ্ছে, বলছে যে কি দরকার ছিল এই মেয়েটাকে মাফ করা যায় না, কিন্তু এই মহিলারা যে কত খারাপ এটা জানা না। তাকে বলতে হচ্ছে যে এই মহিলা একটা বাট পারে, মানুষকে মেরে ফেলছে। আমার মতো সে মিথ্যা জেলে 400-500 মানুষকে জেল খাটাইছে। তার মানে আমি প্রতিজন মানুষকে জানাচ্ছি। এবং আমার 90,000 ফলোয়ার হয়েছে, প্রতিদিন 28 লাখ মানুষ দেখে। তার মানে প্রতিদিন আমার নখ ধরে একই গল্প শোনাতে হচ্ছে। কেন? এ হচ্ছে নারী জাতির একটা কলঙ্ক। এই জন্য আপনি জানেন না হয়তো বা আপনি, তারপর যারা দেখছেন, এরকম মা বোন এবং চাচা চাচি যারা আছে আমাকে অসংখ্য ভালোবাসে। আমি যেগুলো মানুষের সাথে যেগুলো কথা বলিনি সেই মানুষের বউ আমাকে বলে আকাশ তুমি গ্রেট, এটা তোমার হওয়া উচিত। এভাবে বলে যে আকাশ আমার বউ তো তোর ভক্ত হয়ে গেছে। কেন জানেন? এ নারী জাতির কলঙ্ক। এর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে বাড়াইছে, আমি ছিলাম। এবং আমি এসে ধরছি এই বাটপার মহিলা 13টা বিয়ে করছে, 3 জন মানুষকে মেরে ফেলছে এবং 4-5 জন থেকে 8 কোটি টাকা হাতায় নিছে। এর সাথে একটা গ্যাং আছে, এই গ্যাংকে ধরতে হবে। শুধুমাত্র নির্বাচনের জন্য আমরা বসে আছি। নির্বাচনটা হয়ে যাক, এখন তো দেশের কোনো বাপ মা নাই। দেখেন আমাকে মেরে ফেলার জন্য মাহমুদ ছানি, তারপর হচ্ছে ডিএ তায়েব, তারপর হচ্ছে যে বিভিন্ন মানুষকে, এই যে কি বলে বর্ষা চৌধুরী, সাউথ আফ্রিকা থেকে গুলি কিনছে আমাকে মেরে ফেলবে। তার মানে বুঝছেন জাকিকে মেরে ফেলছে এই গ্যাং। তারপর হচ্ছে যে ইয়াকে মেরে ফেলছে রুমি রহমানকে। কেন জানেন? রুমি রহমান এই বর্ষা চৌধুরী আরেকটা ছেলে উলঙ্গ অবস্থায় ধরছে বাসায় এবং তাকে পিটাইছে। পিটানোর পরে তাকে হচ্ছে যে ড্রাগস করে, সে তো ড্রাগস অ্যাডিক্টেড ছিল, রুমি রহমান মেরে ফেলছে। অনেক কাহিনী আছে, আমি আসলে এভাবে বলতে পারতেছি না। আমি প্রতিদিন অল্প অল্প গল্প করে বলবো, ঠিক আছে? কিন্তু অনেক, আমি তো আর্থিকভাবে সচ্ছল না, আমার 9-10 লাখ টাকা চলে গেছে। দেখেন আজকে যে কাজ আমাকে জোর করে নিয়ে এসছে আমার বন্ধু, ওর হচ্ছে যে টোটালে যে ল্যান্ড টিভি টোটাল যেতে আমার কাছে, তুই আসলে বসে আসিস কেন? তুই প্রতিদিন বলবি আমার ল্যান্ড টিভিতে, তুই প্রতিদিন বলবি এবং প্রতিদিন জানাবি, এভাবে 100 বছর জানাবি, তারপরে এই মেয়েকে ক্ষমা করা যাবে না। কেন জানেন? এ হচ্ছে নারী জাতির কলঙ্ক। একে ক্ষমা করলে আমার মা বোন সবাই কলঙ্কিত হবে। এবং নারী জাতির ইমোশন নিয়ে একটা জায়গা নিজেকে পুড়ে, আগুনে পুড়ে মানুষকে বলছে যে সে হচ্ছে যে এসিড ভিকটিম, মানুষকে মিথ্যা জেল খাটাইছে, মানুষকে মিথ্যা মামলা দিছে এবং কথায় কথায় সে মামলা দিত, কথায় কথায় সে মানুষকে জেলে ভয় দেখাতো। সে এখন নারী, সে ধর্ষণ মামলার ভয় দেখিয়ে 25 লক্ষ টাকা খেয়ে দিছে মুন্না খানে, 7 লাখ টাকা খেয়ে দিছে রাসেল মিয়া, এবং আমারও 2-3 লাখ টাকা খেয়ে দিছে। তার মানে কি এই নারীর একটা ভালো একটা শাস্তি হওয়া দরকার। এবং আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে এবং খুশি যে এই মহিলাকে আপনারা বিতাড়িত করছেন, সোশ্যাল মিডিয়াতে আসতে পারেন, ওটা কুত্তার মতো গেলে, ঠিক আছে? ওকে মানুষ রাস্তার পাগল এবং কাজের বুয়া ভাবে। আপনার কাছে সত্যি কৃতজ্ঞ, বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি। আপনার প্রতি এত ভালোবাসা যে ওকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে বয়কট করতে পারছি, কিন্তু ও নারী ব্যবসা এবং নারী সাপ্লায়ার, এটা থেকে আমরা বন্ধ করতে পারিনি। এটা করতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে, বেশি বেশি করে গল্প জানাতে হবে। একই গল্প বারবার বলেন যে কেন বলে, শোনেন, বাংলা সিনেমায় যত সিনেমায় হয় প্রতিটা সিনেমার গল্পই এক। ছোটবেলা থেকে ছোট বাবা মা হচ্ছে যে কষ্ট করে ছেলে মানুষ করে, বড় হয়ে ছেলে হচ্ছে বাবা মাকে কষ্ট দেয়, বাবা মা থাকে বৃদ্ধাশ্রমে, তারপর ভিলেনের মেয়ের সাথে নায়কের প্রেম হয়, লাস্টে কি হয়, মারামারি, মিলে যায় দম্পতি। একবারও কিন্তু বাবা মা সুখী থাকে না, ঠিক আছে? আমি আমার বাবা মাকে ভালোবাসি। আপনি বর্ষা চৌধুরী, আপনি তো আমার প্রতিটা ইয়ে দেখেন, আপনি আমার একটা ভালো শিখতে পারবেন না। আমি একদম সাপ কথা কেন বলি জানেন? কারণ আমি হচ্ছে যে মাঝে মাঝে ওই আমার তো নিজের লাইফ স্টাইলে চলে আসি। আমরা জমিদার বংশের ছেলে, আমরা কথা বললে মানুষ কথা বলতো না। আমার দেখেন এখানে রাজটিকা, ঠিক আছে? আপনাকে যতদিন আছে, আমি বলছি না আপনাকে রাতেও ঘুমাতে দিব না এবং দিনেও ঘুমাতে দিব না। আপনি অন্যায় করছেন, এটা আপনাকে স্বীকার করতে হবে। এবং আমার সাথে আমার 70-80টা ছবি আছে বিয়ের, ওটা আমাকে দিতে হবে। আমার কাবিনের যে শরীফ বইয়ের ওখানে সিগনেচার করছি, ওটা দিতে হবে, ঠিক আছে? না হলে বললাম না, আপনার পৃথিবী সবকিছু অন্ধকার করে দিব। আমাকে তো আপনি চেনেন না। এই হচ্ছে কিন্তু আকাশ নবী সাহেব,
আমরা তো দেখেছি আপনি জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরে বর্ষা চৌধুরী লাইভে এসে উনি সরাসরি স্বীকার করেছিলেন যে হ্যাঁ আপনি তার স্বামী এবং সে আপনার সাথে অন্যায় করেছে, আপনার কাছে ক্ষমা চেয়েছে। আচ্ছা, সেটা এরপরে হচ্ছে কেন সে অস্বীকার করছে বা এর পিছনে কনফ্লিক্ট হওয়ার কারণ নেই? শুনুন, একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাংবাদিকের হচ্ছে যে একটা ইয়ে আছে, আমরা মাছ ধরে একটা জাল ফেলে আস্তে 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 টানি, টেনে কিন্তু মাছ যখন কাছে আসে তুলে ফেলি। আমি হচ্ছে যে কোর্টে গিয়ে কোর্টের বারান্দায় যে কাজী আমাদের বিয়ে পড়াইছে, এই কাজীকে তো আমি চিনি না, খুঁজে পাচ্ছি না, এবং সিআইডি তদন্তে কাজীর ছবি, কাজীর নাম্বার সবকিছু বের করে শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আমরা এখানে 3 জন আছি, আমি আছি, আপনি আছেন, এবং এখানে আমার বন্ধু ও আছে। তো এখানে হচ্ছে যে কোনো এই 3 জনের মধ্যে একজন মানুষ মারা গেল, যদি আমি মারা যাই আপনাদের দুজনকেই এই লায়াবিলিটি নিতে হবে। কারণ কি জানেন, আমাদের এই 3 জনের নেটওয়ার্ক আমরা এখন এক জায়গায়, এটা হচ্ছে শুধুমাত্র ডিজিএফআই বের করতে পারে, এই ক্ষমতা পুলিশের নেই। ঠিক আছে, এটা হচ্ছে যে এই জায়গায় আরেকজন ছিল, ও চলে গেছে, কখন চলে গেছে, এবং আমি যে ধরেন আমাকে মেরে ফেললেন, আমার ধরেন যে ডিএনএ টেস্ট হবে, এবং কয়টার সময় মরে গেলাম এবং কয়টার সময় মারলেন, এটা কিন্তু ডিএনএ টেস্ট থেকে আসবে। এবং এই জায়গায় নেটওয়ার্কে কে থাকছে, আপনি ডিজিএফআই এটা বের করবে, বের করার পরে আপনাদের দুজনকে ধরবে, ধরার পরে যখন হচ্ছে যে উত্তম মাধ্যম দেবে, আপনাকে ওর কথা বলবে যে বললে ছেড়ে দেবো, ওকে বলবে ওর কথা আপনাকে বললে ছেড়ে দেবে, তখন হচ্ছে দুজনের মধ্যে একটা ক্লাস লাগবে। আপনি বলবেন আমি তো জানি না, মারছে তো ওই, আপনি কিন্তু বলে পার হয়ে গেল, কিন্তু ও তো দিন শেষে ওকে উত্তম কেলানি দিলে ও বলে ফেলবে যে হ্যাঁ আমি মারছি, কেন মারছেন, কি জন্য মারছেন, এটা হচ্ছে পরে, কিন্তু বের করে ফেলবে যে কে মারছে। মানে আমরা এতটা ডিজিটাল যুগে আসি, এটা কিন্তু সম্ভব, এবং মিথ্যা মামলা আপনি করতে পারবেন না। আপনি কোথায় আছেন এখন, আমি 5 মিনিটের মধ্যে বের করতে পারবো, সেই অনুমতি তো আমার কাছে আছে, সেটা তো আমি বের করার আমি তো পারি, তাই না? এবং আপনি একটা নাম্বার দেন, আমি বলে দেবো আপনার নাম কি। এতটুকু যদি আমাদের ক্ষমতা না থাকে সেটা তো পারবো না। এবং আমি পুলিশকে ফোন দিব, পুলিশ বলবে আপনি জানেন একটা সিডিআর কপি চান, আপনাকে 5 দিন ঘুরে মনে করেন যে যুদ্ধের তোলা শেষ করবে। পুলিশের রূপ হচ্ছে 2 ধরনের, ঠিক আছে? ওর নিজের ভাইকেও সে বিশ্বাস করবে না যদি বিপদে পড়ে, আর দেখবেন যে 500 টাকা দিচ্ছেন, দেখবেন আপনার জন্য জীবন দিয়ে দিচ্ছে। আমাদের তো দুটোই আইন, তো দুটোই। আপনি গিয়ে প্রথমে থানায় ঢুকবেন, আপনি আপনাকে গুনবেই না, যখন আপনি পরিচয় দিবেন দেখবেন যে আপনাকে চা খাওয়াচ্ছে, এমনও তো হয়েছে। এবং হাতিরঝিল থানা ওসিরে ফোন দিচ্ছে কে, সেটা তো নাম্বার আমার কাছে আছে, এবং কার কথাতে আমাকে জেলে দেওয়া হচ্ছে সেটা তো আমি জানি। এবং যখন বসা ছিল আমার বাসার কাছে, ভাইয়া দেখো ভাইয়া দেখো, ওর ভাইয়া তো একটা মাত্র দিয়ে দেয়, আমরা বুঝি না আমাদের কি সিডিআর কপি তুলতে হবে? কারণ একমাত্র শেল্টার দিত দিয়ে দেয় হচ্ছে বর্ষা চৌধুরীকে, আর সেখানে হচ্ছে যে দিয়ে দেয় তার শেল্টারে চলতো, হয়ে গেল, ধরা খেয়ে গেল। এবং দিয়ে দেয় যে হাতিরঝিল থানায় ফোন দিচ্ছে সেটা তো আমি জানি, এবং কল লিস্ট পর্যন্ত আমার কাছে আছে। কিন্তু দর্শক মনে হচ্ছে একটা প্রশ্ন বারবারই অজানা রয়ে গিয়েছে, এবং এটা অনেকের মনেই হচ্ছে একটা আগ্রহের জন্ম তৈরি করেছে, সেটা হচ্ছে যে আপনাকে যে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে, আপনার বক্তব্য অনুসারে আপনাকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে, হত্যা চেষ্টা মামলা। কিন্তু আমরা ওই সময় দেখেছিলাম যে হুট করে বর্ষা চৌধুরী উনি হচ্ছে লাইভে এসে বললো যে আপনি হচ্ছে তার উপরে হামলা করেছেন, এবং তার সাথে স্টেটমেন্ট অনুযায়ী ছিল হচ্ছে ওনার গাড়ি চালক যিনি ছিলেন, ড্রাইভার, মনে করছে না এই মুহূর্তে। এখন আমাদের মানে এটা শুধু পুরা সমগ্র বাংলাদেশের যারা আপনার দর্শক আছে, আপনার ভিউয়ার্স আছে, সবার মনে কিন্তু এই প্রশ্নটা কাজ করছে যে একটা থানায় যদি আমি যাই, গিয়ে আমি বললাম যে সে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, সাথে সাথে কিন্তু সেই থানায় এজাহারটা নিবে না, কিছু না কিছু হচ্ছে আমাকে প্রমাণ এখানে প্রমাণ না। এখানে একটা বিষয় কি বলি, সেটা দর্শক কিন্তু বুঝতেছে, সেটা হচ্ছে যে রেফারেন্স, সেটা হচ্ছে যে আমি এখন হচ্ছে সাধারণ একজন মানুষ ভালোবেসে হয়তো বা ভাইরাল হয়ে আকাশ নিবিড়, আমি তো দিন শেষে গণমাধ্যম কর্মী, এটাই তো, আমার তো ভাইরালের কিছু নাই। আমি যেটা রিপোর্ট আপনাকে হলুদ সাংবাদিক বলে বলুক, আই ডোন্ট কেয়ার, বলুক। হলুদ সাংবাদিক সে বুঝছে যে হলুদের কি মর্ম, আমি যদি রেড ধারণ করি সে বোঝে। আপনার যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে ওর যে ড্রাইভার ছিল ওর নামে কিন্তু মামলা আছে, আমি কিন্তু কালকে ওরা ধরতে পারি। আমি কেন সুযোগ দিচ্ছি জানেন? ও হচ্ছে যে ভয়ে ভয়ে নিজে এসে সত্যটা বলে দিচ্ছে, এবং ওই ড্রাইভারকে ধরে যদি রিমান্ডে নেওয়া হয় সত্য ঘটনা বলবে। আমি চাচ্ছি না তো, আমি চাচ্ছি যে একটু সাসপেন্স থাক। আমি ওকে ড্রাইভারকে ধরবো, থানায় নিব, ওরা রিমান্ড দেবো 3 দিন, ও সব সত্য বলবে, এবং ওখানে 150
কন্টেন্ট ক্রিয়েটর থাকবে এবং ল্যান্ড টিভি সরাসরি সম্প্রচার করবে। আমি বলতেছি, কারণ আমি তো এখন ল্যান্ড টিভির একজন, তাই না? আমি একজন এখানকার কর্মকর্তা এবং ওদের সাথে এমপ্লয়ার। সেখানে ল্যান্ড টিভি জানেন যে সরাসরি লাইভ করবে এবং সত্যটা আপনারা পাবেন। আমি কেন জানেন? আপনাদের কনফিডেন্স করতেছি এবং সাসপেন্স। আপনারা কিন্তু বলছেন যে আপনার বিয়ের কাবিন কই, আপনাকে যে বিয়ে পড়াইছে সে কাজে কই, এটা আপনাকে বলছেন। আমি কিন্তু কাজে দেখাই দিয়েছি এবং বিয়ের যে কাবিন এবং 300 টাকার স্ট্যাম্পে সিগনেচার করতেছি। আমি ওই উকিলের ওর মারে বিয়ে করতে যাইনি, আমি তো বর্ষা চৌধুরীকে বিয়ে করতে গেছি এবং ওখানে 300 টাকার স্ট্যাম্পে সিগনেচার করতেছি। আমি ওর বাবার জমি কিন্তু লিখে নিয়ে যাচ্ছি, আমি কিন্তু বর্ষা চৌধুরীকে বিয়ে করতে গেছি এবং ওই টাইমটা ওখানে ছিল আমার সাথে বিয়ে হয়েছে। কাজী কিন্তু স্বীকার করছে এবং কাজীকে গণমাধ্যম কর্মী দিয়ে আমরা বিভিন্নভাবে সাজাইছি যে আপনি কি মিথ্যা বলতেছেন, বিয়ে কি করাইছেন? উনি বলছে যে যেটাকে হিল্লা বিয়ে বলে, আমারে বলছে মোনাজাত করার জন্য, আমি মোনাজাত করে দিচ্ছি। এটা কিন্তু করে, এটা চিটারি বাটপারি করেছে উকিল, এবং উকিল যেটা চিটারি বাটপারি করে ওটা করে 1000 টাকা ধরা যায়, তাই না? কিন্তু ওটাখানে যে কাবিন করতে হবে, আমি তো কখনো কোর্ট ম্যারেজ করিনি। ওখানে করার পরে যে আবার কোর্ট ম্যারেজ করতে হবে, এই করতে হবে, এটা যদি আমি জানতাম তাহলে তো আমি বর্ষা চৌধুরীর তলানির রস পর্যন্ত বের করে ফেলতাম। আমি সময় নিচ্ছি, আই ডোন্ট কেয়ার। সে তো আমার বউ, সে তো জানে। আরে বর্ষা চৌধুরী, তুই যে আমার সাথে থাকছিস 5 দিন, সেটা তো তুই জানোস। আমার 1 লিটার নারকেলের তেল শেষ করে গেছে। যখন পারতি না তখন নারকেল তেল ইউজ করতাম, তুই বোঝস না। এবং কি কি করতাম সেটা তুই জানোস। তুই তো 15 মিনিটের বেশি পারতিস না। এবং তুই যে ফিজিক্যালি কতটা লুজার এটা তো তুই নিজে জানিস। এবং পারিস না বিধায় তো পলাইছিস রাসেল মিয়ার থেকে। পারিস না দেখে তো মুন্না খানের কাছে গিয়ে তুই ভয়ে পা ধরে কান্নাকাটি করছিস নেপালে। আমি সব জানি। আমি দর্শকদের একটু বললাম না, সাসপেন্স। আপনারা অবিশ্বাস করেন, সত্য ঘটনা 10 বছর পরে আপনার বিশ্বাস করতে হবে। এবং শুধু আপনাকে একটা কথাই বলি, এই একটা মৃত্যুক বাটপার। ওর নাম হচ্ছে সোমা আক্তার। জন্ম নেয় ঠিক, ওর জন্ম হচ্ছে 1992 সালে, ঠিক করে জন্ম দিচ্ছে 1986। নিজেকে বড় সাজছে এবং হচ্ছে যে বাটপার। দেখেন সোমা আক্তারকে নিজেকে এনআইডি ফেক এবং ইয়ে করে সময় আফরিন বর্ষা বানাইছে। এবং সে বলে হুইজ জ্যাকি কে? আমি বের করে দিয়েছি যে একবার স্বামী মেরে ফেলছে। এবং বলে যে হুইজ কি বলে কৌশিক তোর বাপ, কৌশিক তোর লাং 4 নাম্বার, এটা তো আমি তোরা বের করে দিয়েছি। এবং কৌশিক যে নতুন বিয়ে করছে না, ওর শ্বশুর বাড়িতে ওর বউ প্রথম টাক দেবে, ও স্বীকার করবে আর বাপ করবে। আমরা বললাম না, যখন হচ্ছে লাল ধারণ করবো, ওই যে ইয়ে আছে না ঝন্টু ভাই কি বলে, আমি বলছি আমি নাগরাজ। তুই তো কাল লাগেনি নাগরাজ রে, কোনোদিন তুই বিষ ঢালতে পারবি না, পুরো সার্কার হয়ে যাবে। আমি সেই বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে আমি হচ্ছে নাগরাজ। আমি যখন একবার তাকাই, শাকিব খান জানে, শাকিব খানের বউ বাচ্চা সব টানে বের করছি। আমরা কারো খাই না, আমরা যেটা করি সেটা জানে পরিমণি, ঠিক আছে? বাহিরে গিয়ে একটা প্রশ্ন করতে চাই। বাংলাদেশে মোটামুটি এটা সব জায়গায় আলোচিত যে আপনার সাথে পরিমণির একটা ঝামেলা, একটা ঘটনা আছে, সেই ঘটনাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। এটা অন্যদিন বলবো, কারণ হচ্ছে এই গল্পের সাথে পরিমণির গল্প যাবে। আমি এখানে প্রতিদিন একটা করে এপিসোড যাবে এবং এখানে আসলে প্রতিদিন একটা এপিসোড যাবে এবং প্রতিদিন একটা করে গল্প বলবো। গল্পের তো শেষ নাই। দেখুন যে জীবনের গল্প আসলে আমরা শেষ করতে পারবো না। আমার যখন জন্ম হচ্ছে যে 5 বছর, আমি কিন্তু ঢাকায় আসি এবং এই মিরপুরেই ছিলাম। মিরপুর থেকে কিন্তু দেখেন আমি আবার বাড়িতে গেছি এবং আমি শুধু মার্বেল খেলতাম আর গুড্ডি উড়েতাম ছোটবেলায়। সেখান থেকে সিনেমা দেখতাম। সিনেমা দেখতে দেখতে শাকিব খানের ভক্ত থেকে সাংবাদিকতায় আসা। দেখেন একটা লাইফ কিন্তু আস্তে আস্তে তত্তর হলো। একটা যখন লেভেলে উঠে যাচ্ছি তখন এই কুফা, এই ফালতু মহিলা, এই ব্ল্যাক মেলার, এই বর্ষা চৌধুরী আমার জীবনটা পুরো টেনে নিচে নামছে। এবং দেখেন তার নাম শুনলে, আপনার কাছে প্রশ্ন, আপনি নাম শুনলে ওর চেহারা দেখলে আপনার দেখবেন রাতের বেলা ঘুম হচ্ছে না, ঘুমাতে পারবেন না। এবং ওর যে ফাতরামি এবং হচ্ছে বাটপারি, ওর যে কথাবার্তা আপনি সহ্যই করতে পারবেন না। এবং যদি কোনোদিন তার সাথে কথা বলেন আপনি পাগল হয়ে যাবেন, এতটা বাটপার এবং স্টুপিড একটা মহিলা। এই হচ্ছে অবস্থা। কিন্তু শেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বর্ষা চৌধুরী আপনার নামে যে মামলাটা দায়ের করেছে এবং উনি যে কোর্টে হচ্ছে আপনি গিয়েছিলেন হচ্ছে জামিন চাইতে, আর উনি হচ্ছে জামিন না মঞ্জুর করার জন্য হচ্ছে কোর্টে উপস্থিত হয়েছিলেন। ওইখানে আসলে উনি কি প্রমাণ উপস্থিত করেছিলেন যদি একটু আমাদেরকে বলতেন, আসলে উনি কি প্রমাণ সাপেক্ষে? সেটা হচ্ছে যে ওই দিন উনি আসলে উপস্থিত ছিলেন না। বর্ষা চৌধুরী
উপস্থিত ছিলেন না, এবং এগুলো যেগুলো করছে ওরা একটা উকিল আছে, ঠিক আছে, হয়তো বা আওয়ামী লীগ করে না কি সে আমি জানি না, ওই একটা মহিলা আর কি, ওরা টাকা পয়সা দিয়ে এটা করছে। তবে ওই দিন হচ্ছে যে বর্ষা চৌধুরী কোনো উপস্থিত ছিল না, এবং যে উপস্থিত থাকতো গোপনে ভিডিও টিডিও করতো, বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করতো, কিন্তু ছিল না। কিন্তু আপনার নামে যে মামলাটা দায়ের করেছে কোনো না কোনো প্রমাণ কিংবা কোনো না কোনো কিছু এরকম কোনো কিছু উনি দেখেন, আমি হচ্ছে যে আজকে একটা কথা বলে আমি বলিনি কখনো, আমি হচ্ছে যে বিষয়টা হচ্ছে ডিএমপি কমিশনের কাছে আমি একটা আবেদন করছি, এটা মিথ্যা মামলা, আমাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং থানার ওসির বিরুদ্ধে আমি হচ্ছে যে একটা অভিযোগ করছি, সেখানে আমার ডিএমপি কমিশন আমার অভিযোগটা নিছে এবং 7 দিনের একটা তদন্ত দিছে যেটা মামলা আসলে সত্য কিনা। তখন ওসি নিজে স্বীকার করছে যে এটা না, এটা মিথ্যা মামলা, আসলে ভুল বোঝাবুঝি হয়েছে দিছে, আমি আসলে সরি, এই মামলা আমি খারিজ করে দিচ্ছি। এবং এটাই হচ্ছে যে সর্বশেষ কথা। কিন্তু আমি 4 মাস ধরে আসলে কিন্তু হাজিরা দিচ্ছি, এবং এটা আসলে যে থাকে না চার্জশিট দেওয়া হয়নি, এবং ওসি নিজেই বলছে যে এটা প্রমাণ আমি পাইনি, এটা আমি খারিজ করে দিচ্ছি। কিন্তু আমাকে যে 4 দিন জেল খাটালেন, তারপর হচ্ছে যে আমার 4টা 5টা চাকরি চলে গেল, এবং 9-10 লাখ টাকা ক্ষতিগ্রস্ত হলাম, এটা কে দেবে? আমাকে মিথ্যা মামলা কেন করলো? এবং সিডিআর তদন্তে আমি বের করবো আমি ওখানে ছিলাম কিনা, এটা লাইব্রেরিতে নিতে হবে। এবং আপনাকে শুধু এতটুকুই বলি, আমি এমন একটা ছেলে, আমি সব কিছু বের করবো। একদিনে কিন্তু মানুষ হয় না, 1000 বছর, ধরেন যে 10 বছর 15 বছর, ওরা বুঝবেই না, ওরা ভুলে গেছে, কিন্তু প্রতিশোধটা তো আমি নেব, এটাই। আমি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনার কথা অনুযায়ী এবং আপনার বক্তব্য অনুসারে আপনি যেটা বলছেন যে বর্ষা চৌধুরী কোনো ধরনের প্রমাণাদি কোর্টে উপস্থিত করতে পারেনি না, এবং দেখেন গণমাধ্যম কর্মীদেরকে বলছে যে আমি সিসিটিভি ফুটেজ জমা দিচ্ছি, সেটা কিন্তু আমার কাছে রেকর্ড করা আছে, এবং আমি কিন্তু সব ভিডিও, আমাকে দেখেন 2 টেরাবাইট হচ্ছে আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক, আমি ওর যত কথা, ও ধরেন যে আসে টিকটক বানাচ্ছে, আমি ওটা ডাউনলোড করে রাখি, কারণ এর মধ্যে অনেক কিছু থাকবে, এবং আমি সবগুলো রাখতেছি। ও সকালে বলতেছে এক কথা, বিকালে বলতেছে এক কথা, সন্ধ্যায় বলতেছে এক কথা, ওর তো কথারই না, ভিতরে ওর শয়তানের ভিতরে, ওর ভিতরে যে শয়তান, এবং চেহারা খুব একদম বললাম না কাজের রহিমা, এরা বিশ্রী চেহারা, বুঝলো, মানুষকে 3 জন মানুষকে মেরে ফেলছে। এর মধ্যে কিন্তু আর একটা পাপের একটা শাস্তি আছে, এই শাস্তি কিন্তু আসলে তার রূপের মধ্যে কিন্তু আসলে ধরা। তাহলে কি আকাশের বিষয়ে আপনি এটা বলতে চাচ্ছেন যে এই যে আপনার বিরুদ্ধে যে একটা মামলা দায়ের করা হচ্ছে, মিথ্যা মামলা, এবং এই মামলাটাকে হচ্ছে কোর্ট পর্যন্ত নিয়ে যেতে এবং আপনাকে হচ্ছে হয়রানিমূলক জেলে প্রবেশ করানো আগ পর্যন্ত এই যে প্রসেসিংটা, এটার পিছনে কি কোনো অদৃশ্য শক্তি কাজ করেছে বলে আপনার মনে হয়? 100% এর একটা গ্যাং আছে, কারণ হচ্ছে ও তো নিজে স্বীকার করছে এবং আমাকে ভয়েস দিছে। আপনি চাইলে আমি কিন্তু ভয়েসটা আপনাদের শোনাতে পারবো, এখন হয়তো পারছি না, আমি আপনাদের ওখানে একটা ক্লিপ দিব। সে বলছে যে তুই জানিস, তুই যে তোর যে কোর্ট ওয়ারেন্ট হয়েছে, এটা কিন্তু আমার পেজে আসতে দেখবি, তো কোর্ট ওয়ারেন্ট হয়েছে, ওটা কিন্তু ওই মুন্নাই কিন্তু 1 লাখ টাকা দিচ্ছে, মুন্না টাকা দেওয়ার কারণে তারপর হচ্ছে তোকে হচ্ছে কোর্ট ওয়ারেন্ট করা হয়েছে। যখন সে বিয়ে স্বীকার করলো, দেখেন বিয়ে কখন স্বীকার করলো, যখন হচ্ছে কাজীরে বের করলো, কাজী আমার কাছে একটা স্বীকারোক্তি দিল যে হ্যাঁ আমি কাজীর নাম জানি কি ভুলে গেছি, আমি আসলে মনে রাখতে পারতেছি না। বর্ষা চৌধুরীর মাথায় কিন্তু এইখানে প্রতিশোধের নেশা, আমি আসলে বুঝি। কাজী এখানে একটা প্রশ্ন হচ্ছে, সেলিম ওনার নাম হচ্ছে কাজী সেলিম, উনি বলছে যে হ্যাঁ আমি বিয়ে পড়াইছি এবং তিনি জবানবন্দি দিছে, ওটাই আমার কাছে সবচেয়ে বড়, এবং প্রমাণ পাবই। ও কি সরাইছে সরাক, কিন্তু সাক্ষী প্রমাণের তো একটা ব্যাপার আছে। সারাটা বিষয় দেখেন, আমি তার বিরুদ্ধে প্রতারণা মামলা করছি এবং 4-5টা মামলা দিয়েছি, বিভিন্ন ধরনের হত্যা চেষ্টা। সেখানে দেখেন যে দিন শেষে একটা মামলা হলে কিন্তু রায় হয়। আমি তো আমার সাক্ষী প্রমাণ দিয়ে প্রমাণ করব আমাকে বিয়ে করছে, আমার সাথে প্রতারণা করছে, সেটা কিন্তু ধরেন যে 2-3 বছর 5 বছর 7 বছর জেল কিন্তু তার হবে, এটা তো কনফার্ম। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে এই যে ফাঁসানোর পিছনে এখানে একটা অদৃশ্য শক্তি কাজ করছে। কিন্তু আমরা আপনার বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্টের মাধ্যমে জানতে পেরেছি, এবং আপনি নিজে এটা বলেছেন, এবং অনেকগুলো প্রমাণ আছে আপনি আপনার ফেসবুক পেজে সোশ্যাল মিডিয়াতে এটাকে এক্সপোজ করেছেন। সেটা হচ্ছে আপনার কথা এবং আপনার প্রমাণ সাপেক্ষে যে বর্ষা চৌধুরী হচ্ছে বিগত সময় ফ্যাসিস্ট সরকারের সাথে, যুব মহিলা লীগের সাথে কিংবা কখনো আওয়ামী লীগের সাথে উনি সম্পৃক্ত ছিল। তাহলে আমরা বলতে চাচ্ছি 5ই আগস্টে আওয়ামী লীগ পতনের পরেও কিভাবে সে হচ্ছে সেই অদৃশ্য শক্তি পরিচালনা করছে বা ইন্ধন দিয়ে যাচ্ছে,
এটা আসলে আপনার কাছে কি মনে হয়? এখানে হচ্ছে যে ওর পিছনে দুজন পুলিশের কর্মকর্তা আছে, ওই দুজনই তাকে শেল্টার দিচ্ছে এবং ওর নামে হচ্ছে ফেসিস সরকারের 8টা মামলা হয়েছে। 8টা মামলা হয়েছে, ধরেন যে সহযোগী যেগুলো থাকে না, টাকা পয়সাতে সহযোগিতা করে, এরকম 8টা মামলা হয়েছে এবং 8টাই ওয়ারেন্ট হয়েছে। আমরা হচ্ছে কি তাকে নিয়ে একটু মানে আমরা থাকে না যে আপনার হচ্ছে যে একটা ইন্দুর, বিড়াল কিন্তু ইন্দুর ধরার আগে একটু খেলা করে, ঠিক আছে? ধরেন যে ইন্দুর ইচ্ছা করলে ধরতে পারে, কিন্তু সে পালিয়ে করতেছে মানে একটু মজা করে আর কি খেলে। আমরা জাস্ট ওর সাথে একটু খেলতেছি, আর কিচ্ছু না। ও তো অপরাধী সারা বাংলাদেশের মানুষ জানে এবং সারা বাংলাদেশের মানুষ পরীক্ষিত। দেখেন ওর কমেন্টে দেখলেই বুঝবেন যে কি অবস্থা, তাই না? এখানে হচ্ছে স্পেশাল, এবং সে তারেক দিয়ার হচ্ছে যে মানে তারেক দিয়ার মানে মরার বিয়ে মিছিল করতেছে, এবং এটাও সে বলছে যে আন্দোলনের যে ছাত্রদের নাকি গরম পানি মারবে, এরকম অডিও তো আমাদের কাছে আসছে, তাই না? সব মিলে ধরেন যে সামনে একটা নির্বাচন, সব মিলে আমরা একটু সময় নিচ্ছি, মানে ইন্দুরকে একটু খেলা নিচ্ছে মাঝে তো একটু এত বড় একটা সিনেমা টুইস্ট তো লাগবে, তাই না? ধন্যবাদ আজকে আমাদের সাথে অনেক সময় দেওয়ার জন্য, এবং আমরা জানতে পারলাম আজকে আপনার কাছ থেকে হচ্ছে আপনার সেই জেল জীবনের যে ঘটনা, সেই স্মৃতি এবং যে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা অনেকটাই আমরা জানতে পেরেছি। তো আপনাদের এই ইঁদুর বিড়ালের খেলা চলতেই থাকবে। আমাদেরকে আজকের মতো আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। সাথেই থাকবেন আমাদের সাথে লাইন টিভি, এবং আজকে আমাদের এই প্রোগ্রামটা সম্পূর্ণ হচ্ছে সহযোগিতা করেছেন ডিভাইন ক্রাফট। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।